চাইবে তাই করতে পারবে। এই নির্জন মুহূর্তে একটা সময় বাংলা সিনেমার নায়ক মানে ছিল অ্যাকশন, আবেগ আর পরিবারের সবাইকে নিয়ে হলে গিয়ে ছবি দেখা। কিন্তু 90-এর দশকের শেষ ভাগ থেকে 2000-এর দশকের মাঝামাঝি ঢালিউডে শুরু হয় এমন এক অন্ধকার অধ্যায়, যখন ভালো একটি সিনেমার মাঝখানেও হঠাৎ হাজির হতো গল্পের সঙ্গে সম্পর্কহীন আপত্তিকর দৃশ্য। বাবা মায়ের পাশে বসে রুবেলের অ্যাকশন দেখছেন, হঠাৎ পর্দায় এমন দৃশ্য শুরু হলো যে রিমোট না থাকলে মনে হতো এখনই চ্যানেল বদলানো দরকার। এসব দৃশ্যে অনেকগুলো সেন্সর ছাড়পত্র পাওয়ার পরে সিনেমায় আলাদাভাবে জুড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ অভিনেতার পাশাপাশি প্রযোজক, পরিচালক, পরিবেশক, হল মালিক এবং দুর্বল নজরদারি সব মিলিয়ে তৈরি হয়েছিল কথিত কাটপেজ সাম্রাজ্য। কেউ প্রতিভা থাকার পরেও ভুল সিনেমায় নিজেকে শেষ করেছেন, কেউ আবার পর্দায় এমনভাবে হাজির হতেন তাকে দেখামাত্র পারিবারিক দর্শক বুঝে যেতেন সামনে বিপদ আছে। আজ কথা বলবো বাংলা সিনেমার কাটপেজ যুগের এমনই 5 বিতর্কিত নায়ককে নিয়ে। নাম্বার 5, পিচ্চি সোহেল। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক উপাধি চালু আছে, তবে সেগুলো বাদ দিলেও একটি সত্য এড়িয়ে যাওয়া কঠিন। পর্দায় তার উপস্থিতি নিয়ে পারিবারিক দর্শকের মধ্যে ব্যাপক অস্বস্তি ছিল। একটি সিনেমা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, নায়ক মারামারি করছেন, পরিবার বিপদে পড়ছে, দর্শক গল্পে ডুবে আছে, ঠিক তখনই পিচ্চি সোহেলের প্রবেশ। আর দর্শক মনে মনে বলছেন, এই রে, এই লোক আবার কেন এলো? এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যর্থতা। এত সিনেমার কাজ করে তিনি এমন একটি শক্তিশালী ইতিবাচক পরিচয় তৈরি করতে পারেননি, যেটি শুনলে দর্শক তাকে ভালো কোনো চরিত্রের জন্য মনে রাখবে। বর্তমানে তিনি আবার নিয়মিত কাজ করার আগ্রহ প্রকাশ করছেন। কথা বলবে না, পাশের রুমে কিন্তু বাবা মা ঘুমিয়ে আছে। নাম্বার 4, অমিত হাসান। আর এখানেই তালিকাটি একটু বেশি হতাশাজনক হয়ে ওঠে, কারণ অমিত হাসান শুরু থেকেই খারাপ অভিনেতা ছিলেন না। চেতনা দিয়ে অভিষেকের পর জ্যোতি, বিদ্রোহী প্রেমিক, বাবা কেন চাকর, ভালোবাসার ঘর এবং মেঘলা আকাশের মতো পরিচিত সিনেমায় তিনি অভিনয় করেছেন। পরবর্তী সময়ে খলনায়ক হিসেবেও তিনি নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। অমিত হাসানের চলচ্চিত্র জীবনের তথ্য এমনটাই বলছে, কিন্তু চলচ্চিত্রের অশ্লীলতার দাপটের সময় তিনি নিজের ভালো ইমেজটি পুরোপুরি রক্ষা করতে পারেননি। ইন্ডাস্ট্রিতে টিকে থাকার প্রতিযোগিতায় এমন অনেক বি গ্রেড সিনেমায় কাজ করেছেন যেগুলো তার আগের অর্জনের সঙ্গে একেবারেই মানানসই ছিল না। তুমি যা চাইবে তাই করতে পারবে। এই নির্জন মুহূর্তে একান্ত আপন করে পেতে চাই। নাম্বার 3, শামীম আলম। তারও অভিনয় করার সামর্থ্য ছিল, কিন্তু বাংলা সিনেমার অশ্লীলতার বাজার যখন জমে উঠল, তখন ভালো অভিনয়ের চেয়ে নির্দিষ্ট ধরনের দৃশ্যে তার উপস্থিতি বেশি আলোচিত হতে শুরু করে। বড় তারকা যেসব সিনেমা বা দৃশ্য থেকে দূরে থাকতেন, সেখানে পার্সোনাল হিসেবে কিছু অভিনেতাকে নেওয়া হতো। তুলনামূলক ভালো পারিশ্রমিক এবং নিয়মিত কাজের লোভে তারা সে ফাঁদে পা দিতেন। শামীম আলমও এক পর্যায়ে সেই ধারার পরিচিত মুখে পরিণত হন। তবে তার ক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, তিনি পরবর্তী সময় সেই ধরনের সিনেমা থেকে সরে গিয়ে ব্যবসায় মনোযোগ দেন বলে জানা যায়। অর্থাৎ ভুল পথ থেকে ফিরে আসার চেষ্টা তার ছিল। যে পিপাসায় তুমি কাতরাচ্ছ, তা আজ দুজনের জীবন থেকে ধার নিয়ে শেষ করার রাত। নাম্বার 2, মেহেদী, যাকে অনেক দর্শক বিদ্রুপ করে কুসুল খানের নায়ক বলে থাকেন। কিন্তু মেহেদীর গল্পটি শুধু রোস্ট করার নয়, এটি একটি সম্ভাবনাময় ক্যারিয়ার নষ্ট হওয়ার গল্প। তার প্রকৃত নাম নাজমুল হক শামীম। শিশু শিল্পী হিসেবে তিনি জন্ম থেকে চলছি, অন্যায়, মহান, হাসু, আমার হাসু ও কাবিনের মতো সিনেমায় অভিনয় করেছিলেন। অর্থাৎ লোকটি অভিনয় জানতেন, সমস্যা প্রতিভার ছিল না, সমস্যা ছিল সিনেমা নির্বাচনে। 2000-এর দশকে এসে তিনি এমন সব সিনেমায় জড়িয়ে পড়েন যেগুলো তার অভিনয়ের পরিচয়কে প্রায় নিশ্চিহ্ন করে দেয়। ভালো একটি অ্যাকশন সিনেমার মাঝখানে তাকে দেখলে দর্শক বুঝে যেতেন গল্প এখন কিছুক্ষণের মধ্যেই ছুটিতে যাচ্ছে। আপনি আর সরি বলে কি করবেন ম্যাডাম? চোখের দৃষ্টি আমার জন্ম থেকে নেই। নাম্বার 1, আলেকজান্ডার বো। তাকে এই তালিকার সবচেয়ে অভাগা নায়কও বলা যায়, কারণ তার শুরুটা ছিল সত্যি সম্ভাবনাময়। রুবেলের কাছে কারাতে প্রশিক্ষণ নিয়ে আলেকজান্ডার বো 1996 সালে শহীদুল ইসলাম খোকনের লম্পট সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেন। এরপর চারিদিকে শত্রু এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ম্যাডাম ফুলের মতো আলোচিত সিনেমায় কাজ করেন। মার্শাল আর্টে তার বাস্তব দক্ষতা ছিল এবং পর্দার অ্যাকশনও বিশ্বাসযোগ্যভাবে করতে পারতেন। আলেকজান্ডার বোয়ের ক্যারিয়ার সেই সময় তাকে ভবিষ্যতে বড় অ্যাকশন তারকা হবার যথেষ্ট কারণ ছিল, কিন্তু ভালো সিনেমার মাধ্যমে তৈরি সেই ইমেজ তিনি ধরে রাখতে পারেননি। একের পর এক নিম্নমানের সিনেমা এবং আপত্তিকর দৃশ্য নির্ভর চরিত্রে তাকে দর্শকের কাছে
কাটপিস যুগের অন্যতম পরিচিত মুখ বানিয়ে দেয়। আপনি আমার ড্রেস খুলে ফেলেছেন। তোমার নয়, এটা আমার। ভাবি, তবে শেষ কথাটি গুরুত্বপূর্ণ। বাংলা সিনেমার কাটপিস যুগে শুধু এই 5 অভিনেতাকে দায়ী করলে পুরো সত্য বলা হবে না। অভিনেতারা কাজ করেছেন, কিন্তু সেই সিনেমায় টাকা দিয়েছেন প্রযোজক, দৃশ্যধারণ করেছেন নির্মাতা, বাজারজাত করেছেন পরিবেশক, প্রদর্শন করেছে হল মালিক, আর অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থাৎ এটি ছিল একটি গোটা ব্যবস্থার ব্যর্থতা। তারপর একজন শিল্পী কোন কাজটি গ্রহণ করবেন সেই সিদ্ধান্তের দায় তার নিজের। এই 5 জনের কারো প্রতিভা ছিল, কারো ছিল ভালো শুরু সুযোগ, কিন্তু ভুল সিদ্ধান্ত তাদের এমন একটি অধ্যায়ের মুখ বানিয়েছে যে অধ্যায় বাংলা সিনেমার পারিবারিক দর্শককে হল থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন আপনার কাছে, কাটপিস যুগের জন্য সবচেয়ে বেশি দায়ী কারা? অভিনেতা, প্রযোজক, পরিচালক, হল মালিক, নাকি সেন্সর ব্যবস্থা? আর এই তালিকার কোন অবস্থানের সঙ্গে আপনি একমত নন সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সমালোচনা করবেন, কিন্তু অশালীন গালিগালাজ নয়। দেখা হবে বাংলা সিনেমার আরেকটি আলোচিত অধ্যায় নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।